কোভিড-19 পর থেকে পৃথিবী আর ঠিক হলো না। আমাদের দেশ বলতে গেলে সারা বিশ্বই অর্থনৈতিক একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকে গেছে। সেই যে মন্থর গতি, গ্রোথের স্লোথ যাত্রা, ইকোনমির লেস ট্রানজ্যাকশনস, সেগুলো আমাদের পিছু ছাড়ছে না। করোনার অভিঘাত শেষ না হতে হতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদেরকে আটকে ধরলো। সেটা এখনও চলমান। এর মধ্যে এই কয়েকদিন আগে শুরু হলো পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, যদিও সেটার ইম্প্যাক্ট আমাদের এখানে অতটা বেশি নয়, তাও যুদ্ধ। এরপরে শুরু হলো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইরানের উপরে আগ্রাসী হামলা আমেরিকা ইসরায়েলের। অকল্পনীয়, অবর্ণনীয় নিপীড়ন। আমি মনে করি মানব সভ্যতার ইতিহাসে মানুষ যে কত অসভ্য সেটার প্রমাণ এসব চাপিয়ে দেওয়া যুদ্ধ, অসমযুদ্ধ। ইরান পারত সারেন্ডার করে আমেরিকা ইসরায়েলের পায়ে পড়তে, কিন্তু ইরান সেই জাতি নয়। ইরান আমাদের দেখিয়ে দিল যে শক্তি কম থাকলেও লড়া যায়। ইমানি শক্তি যদি থাকে, আত্মসম্মান বোধ যদি থাকে, তাহলে অল্প শক্তি নিয়েও মানুষ বৃহৎ শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ইরানের সামনে কোনো পথ নেই। তারা সর্বশক্তি দিয়ে তাদের অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছে। নারী, শিশু, বেসামরিক লোকসহ প্রায় ১,৫০০ মানুষ হত্যা করেছে আমেরিকা ইসরায়েল ইরানে। তারা দমেনি। মুহুর্মুহু অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে, বোমা বর্ষণ করা হচ্ছে, হাজার হাজার স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে, বাট দে আর স্টিল ফাইটিং। তারাও স্মরণকালের সেরা হামলা চালাচ্ছে ইসরায়েলি স্থাপনায়। আমেরিকার যত বেজ আছে মিডল ইস্টে ২৭টা, সব জায়গায় তারা আঘাত করেছে। আমেরিকার শক্তিশালী রাডার ব্যবস্থা তারা ধ্বংস করেছে। ইসরায়েলের প্রেসিডেন্সিয়াল ভবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ভবনগুলোতে ইরান সূক্ষ্ম হামলা চালিয়েছে, এবং ইরান বলছে যে তারা লং টার্ম যুদ্ধের জন্য প্রস্তুত। আত্মসমর্পণ তো দূরে থাক, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, কিন্তু তারা তাদের রাষ্ট্রীয় কাঠামোটা এমনভাবে সাজিয়েছে, নেতৃত্বকে অনেকগুলো স্তরে ভাগ করেছে। তারা মোজাইক একটা পদ্ধতি আছে, সেটারও ব্যবহার করছে। তারা ইরাক নয়, তারা লিবিয়া নয়, তারা সিরিয়া নয়, তারা ইরান। তারা সারা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধ করা যায়, ইসরায়েলের বিরুদ্ধেও যুদ্ধ করা যায়, এবং এ কারণে আই রেসপেক্ট ইরান। বাট মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেখানে ইরান তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করছে বিশ্বের প্রধানতম পরাশক্তির বিরুদ্ধে, কিন্তু তার ফলে মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে, যুদ্ধ ছড়িয়ে পড়ছে, এবং তার ফলশ্রুতিতে সারা বিশ্ব অর্থনীতিতে একটা অস্থিরতা বিরাজ করছে। আমাদের মতো দেশের অর্থনীতি নাজুক অবস্থায় পৌঁছে যাচ্ছে। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে সারা বিশ্ব অর্থনীতির সাথে আমাদের মতো গরিব অর্থনীতিগুলো পর্যদস্ত হয়ে পড়বে। আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য, আমাদের জ্বালানি আমদানি, বিশেষ করে আমাদের প্রবাসী আয়, রপ্তানি আয়, এগুলোতে মারাত্মক প্রভাব পড়বে। অলরেডি প্রভাব পড়তে শুরু করেছে। আমি মূলত আজকের ভিডিওতে আলোচনা করতে চাই যে বাংলাদেশে ইরান এবং ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ, তার প্রভাব কি হতে পারে, বিশেষ করে আর্থিক প্রভাব, এবং সাধারণ মানুষের টাকার উপরে বা কী ধরনের প্রভাব পড়তে পারে। নাম্বার 1, তেলের দাম বাড়াই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে প্রথম বড় ধাক্কা। বাংলাদেশের অর্থনীতির সবচাইতে রিস্কি জায়গাটা হচ্ছে তেল আমদানির বিষয়টা। আমরা আমাদের যে তেল লাগে, জ্বালানি লাগে, তার প্রায় ৯৫% আমদানি করি। তাই সঙ্গত কারণেই যখন বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে, যেটা প্রায় 30% বেড়ে গেছে, আমাদের তেল আমদানি খরচ এরকম বেড়ে যাবে। আর যেহেতু এটা মিডল ইস্টে হচ্ছে, মিডল ইস্টে তেলের আমদানিও সংকুচিত হয়ে যাবে। যে তেলের দাম এখন প্রায় 30% বেড়ে গেছে, বিশ্লেষক যারা, তারা বলছে যে পার ব্যারেল অপরিশোধিত যে তেল, তার দাম বেড়ে প্রায় $120 থেকে $150 পর্যন্ত হতে পারে, যেটা ছিল মাত্র যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় $60। বিশ্বের প্রায় 20% তেল এবং তরলীকৃত গ্যাস পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। সেটা এখন কার্যত বন্ধ, এবং এই বন্ধ অবস্থা দীর্ঘস্থায়ী হলে, যেটা বলছিলাম যে $120 থেকে $150 পর্যন্ত পার ব্যারেল দাম হতে পারে, যেটা গত এক যুদ্ধের সময় প্রায় $139 পৌঁছেছিল। তো তেলের দাম এভাবে হু করে বাড়লে বাংলাদেশে জ্বালানি সংকট শুরু হবে, বিদ্যুতের দাম বেড়ে যাবে, বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, ইন্ডাস্ট্রিতে উৎপাদন কমবে জ্বালানি সরবরাহ কম থাকার কারণে, সেখানেও পণ্যের দাম বেড়ে যাবে, পরিবহন খরচ বাড়বে। তার ফলে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বাড়বে, কোনো জিনিস দাম না বেড়ে থাকবে না। মূল্যস্ফীতি যেটা এখন 10-এর কিছুটা বেশি, সেটা হয়তো 20 হয়ে যাবে, 25 হয়ে যাবে, 30 হয়ে যাবে। সাংঘাতিক অবস্থা চিন্তা করে দেখেন। একটা বিশ্লেষণে বলা হয়েছে যে তেলের দাম যদি প্রতি ব্যারেল $10 বাড়ে মাত্র, যেটা অলরেডি বেড়ে গেছে, বাংলাদেশের মাসিক যে আমদানি বিল, তা প্রায় $80 মিলিয়ন বেড়ে যাবে। মানে যদি পার ব্যারেল শুধু $10 বাড়ে, তাহলে আমাদের আমদানির বিলের পরিমাণ বেড়ে যাবে শুধু $80 মিলিয়ন। তো যদি সেটা $40-50 বাড়ে, চিন্তা করেন, এটাকে আমরা এই শক নিতে পারবো? আর যখন চরম মূল্যস্ফীতি হবে, তখন তার ভার বহন করতে হবে কাদের? সব সাধারণ মানুষের, আপনার আমার, যাদের পকেটের পয়সা খরচ করে কিনতে হয়। সবার পারচেজিং পাওয়ার কমে যাবে। মাসের টাকা দেখবেন যে 15 দিনও চলছে না, তার আগেই শেষ হয়ে যাচ্ছে। আর এই জন্য উই শুড বি ভেরি কেয়ারফুল। কৃচ্ছতা সাধন এখন খুব দরকার। নাম্বার 2, সাধারণ মানুষের জীবনযাত্রায় আবার ধাক্কা লাগবে। আমরা অলরেডি মূল্যস্ফীতির কারণে টালমাটাল অবস্থার মধ্যে আছি।
আর এই যুদ্ধের কারণে শুধু তেলের দাম বাড়বে না, একটা রিয়াকশন শুরু হবে। তার মানে প্রত্যেকটা পণ্যের দাম বাড়বে। একটু আগে যেটা বলছিলাম, তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে, খাদ্য পরিবহন ব্যয় থেকে সব ধরনের পরিবহন ব্যয় বাড়ে, ফলে খাদ্যের দামও বাড়ে, শিল্প উৎপাদনের খরচ বাড়ে, মজুরি কিন্তু বাড়বে না। এই সব কিছুর দাম বাড়া মানে মুদ্রাস্ফীতি হওয়া, মজুরি আরও কমে যাওয়া, মানে পারচেজিং পাওয়ার কমে যাওয়া। তার মানে বেতন আরও কমবে। আগে আপনি 100 টাকা দিয়ে যা কিনতে পারতেন, এখন 100 টাকা দিয়ে তা কিনতে পারবেন না, হয়তো অর্ধেক কিনতে পারবেন বা 4 ভাগের 3 ভাগ কিনতে পারবেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা উনি একটা সতর্ক করে দিয়ে বলছে যে তেলের দাম যদি 10% বাড়ে তাহলে বৈশ্বিক মূল্যস্ফীতি 0.4% বেড়ে যাবে। বাংলাদেশ এমনিই দারুণ একটা ভালনারেবল দিন পার করছে। আওয়ামী লীগ সরকারের পতন, ইন্টারিম গভর্নমেন্টের ইকোনমিতে লেস ফোকাস, বর্তমান নতুন সরকার এসে ক্ষমতা গ্রহণ, এখনও রাজনীতি অস্থির। তো এর মধ্যে আবার এই বৈশ্বিক চাপ, এত চাপ সহ্য করার মতো সক্ষমতা আমাদের কম, বাট তবুও চাপ এসছে, সহ্য করতে হবে। এজন্য আমাদের প্ল্যান, আমাদের স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে, আমাদের সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, কোনো উপায় নেই। কথায় বলে যে আপনার টিকে থাকা নির্ভর করবে কোনো ইভেন্টের প্রতি আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন তার উপরে। ইভেন্ট তো চলে এসছে, বাট পরবর্তী কাজ হচ্ছে আমাদের রিয়াকশন টু দ্যাট ইভেন্টস। নাম্বার 3, প্রবাসী আয় ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে প্রবাসী আয়। বছরে প্রায় $22 বিলিয়ন প্রবাসী আয় আসে। আমাদের প্রবাসী আয় আসার দুটো উপায়, একটা হচ্ছে রেমিটেন্স আর্নিং আর একটা হচ্ছে এক্সপোর্ট আর্নিং। তো এই যুদ্ধের ফলে দুটোই দারুণভাবে অ্যাফেক্টেড হবে। যদি দীর্ঘায়িত হয় তাহলে তো হবেই, এখনও হচ্ছে। মিডল ইস্টে যারা কাজ করে, আমাদের দেশের লোকজন যারা, তারা কিন্তু খুব লেস এফিসিয়েন্ট, বেতনও তাদের কম। যখন পুরা মিডল ইস্ট লন্ডভন্ড হয়ে যাচ্ছে, তখন আগে বঞ্চিত যারা হবে তারা এই বাঙালি শ্রমিকরা। তাদের অনেক হয়তো দেশে পাঠিয়ে দিবে, চাকরি চলে যাবে, অনেকে দেশে এসে আর ফিরতে পারবে না। তার সামগ্রিক আঘাত আসবে আমাদের রেমিটেন্সে, আমাদের রিজার্ভ কমে যেতে পারে। একটা হরিবল অবস্থা আসলে ইকোনমির। আর সবচেয়ে বড় খবর হচ্ছে যে আমাদের যে রেমিটেন্স আর্নিং তা মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। 70-80 লাখ লোক শুধু মধ্যপ্রাচ্যেই কাজ করে। তাহলে দেখেন আমরা কত বড় ঝুঁকিতে পড়ে গেলাম। হঠাৎ করে যে বাইরের শ্রমবাজার, বিকল্প শ্রমবাজার খুঁজে পাবেন, ব্যাপারটা তেমনও নয়। এর জন্য একটা প্রসেস লাগে, বাট সরকারকে এখনই শুরু করা দরকার। বিশ্বের আরও কোথায় কোথায় আমাদের মানুষকে পাঠানো যায় এবং দক্ষ করে পাঠানো যায়। নাম্বার 4, আমদানি রপ্তানি ও শিল্প খাতে চাপ। এই অবস্থা চলতে থাকলে আমাদের ডলারের সংকট শুরু হলে আমাদের ইম্পোর্ট বিল সেটেলমেন্টের ক্ষমতা কমে যাবে। তার মানে আপনি যে কোনো পণ্য চাইলে ইম্পোর্ট করতে পারবেন না, আবার হয়তো ইম্পোর্ট রেস্ট্রিকশন চলে আসবে, যেটা একসময় ছিল। আর আমরা রপ্তানির জন্য আমাদের গার্মেন্টসের উপর নির্ভরশীল। যুদ্ধ হচ্ছে আমেরিকায়, সেখানে মুদ্রাস্ফীতি হচ্ছে মিডল ইস্টে, তার মানে গার্মেন্টসের অর্ডার পেতেও সমস্যা হবে, অর্ডার কমে যাবে। অর্ডার কমে গেলে সেক্ষেত্রেও আপনার ফরেন কারেন্সি আর্নিং কমে যাবে। আরও বিষয় হচ্ছে যে এই যুদ্ধের ফলে শিপিং খরচ বাড়বে, শিপিংয়ে বিমা খরচ বাড়বে, বাণিজ্য রুটগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, ফলে আমদানি খরচ বাড়বে, রপ্তানি খরচ বাড়বে, বোথ। নাম্বার 5, জ্বালানি সংকট ও বিদ্যুৎ পরিস্থিতি। যুদ্ধের ফলে ইতিমধ্যে জ্বালানি ব্যবস্থায় চাপ পড়েছে। আমাদের হয়তো সর্বোচ্চ 10-15 দিনের জ্বালানির সংকুলান আছে। যদি আমরা এর মধ্যে রেশনিংয়ের মাধ্যমে ব্যবহার কমাতে না পারি, পাশাপাশি যদি আমরা অন্য সোর্স থেকে ইম্পোর্ট করতে না পারি, তাহলে আমাদের সংকট তীব্র হবে। সরকার বিদ্যুৎ খরচ কমাতে যেমন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, গ্যাস সরবরাহ কিন্তু পুনর্বিন্যাস করা হয়েছে, ব্যয়বহুল এলএনজি স্পট মার্কেট থেকে কিনছে। এসব কাজ গভর্নমেন্ট করেছে। তার মানে কি, যে আন্তর্জাতিক যে জ্বালানি সংকট সেটা আমাদের দেশে অলরেডি প্রভাব বিস্তার করা শুরু করেছে। নাম্বার 6, ডলার সংকট ও মুদ্রার উপর চাপ। আমি একটু আগে বলছিলাম যে আমাদের দুটো মাত্র ক্ষেত্র থেকে ডলার আসে, একটা হচ্ছে রেমিটেন্স আর্নিং থেকে আর একটা এক্সপোর্ট আর্নিং থেকে, তাও মূলত গার্মেন্টসের উপরে। তো যুদ্ধের ফলে দুটোই দারুণভাবে ইম্প্যাক্টেড হবে। তাই যদি হয় তাহলে রিজার্ভের উপরে চাপ পড়বে, আমাদের ডলার রিজার্ভ দ্রুত কমে আসবে, আমাদের এবার ঋণ শোধের ব্যাপার আছে, ইম্পোর্ট বিল সেটেলমেন্টের ব্যাপার আছে, এগুলো তো সেটেল করতে হবে, নতুন ইম্পোর্টও করতে হবে। কিন্তু যদি সেভাবে কারেন্সি না ঢুকে তাহলে তো ডলারের উপরে দুর্দান্ত চাপ পড়বে। মানে ধরুন যদি তেলের দাম বাড়ে, আমদানি ব্যয় বাড়ে আর রপ্তানি আয় কমে, তাহলে আলটিমেটলি ডলার কমে যাবে, রিজার্ভ কমে যাবে। এটা খুব স্বাভাবিক, কারণ বাংলাদেশের ডলারের চাহিদা বাড়বে। এর ফলে কী হবে, টাকার মান কমে যাওয়ার সম্ভাবনা, ডলারের দাম বাড়ার সম্ভাবনা, আর আমদানি পড়লেও আরও ব্যয়বহুল হতে পারে। বেশি দামে লোকজনকে জিনিসপত্র ইম্পোর্ট করতে হবে এবং বেশি দামে বাজারে বেচতে হবে, লোকজনকে বেশি দামে কিনতে হবে। এই ক্ষেত্রে অর্থনীতিবিদদের কিছু সতর্কবার্তা আছে। তারা বলছেন যে এই যুদ্ধ বাংলাদেশের তেলের দাম বৃদ্ধি, তেলের সরবরাহ কমিয়ে দিবে, পরিবহন কস্ট বাড়বে, সাপ্লাই চেইন বিঘ্নিত হবে, ফরেন রেমিটেন্সের পরিমাণ কমে যাবে, রপ্তানি আয় কমার ঝুঁকিতে থাকবে। একটি গবেষণা বলছে যে যদি পারস্য এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি মারাত্মক নড়বড়ে অবস্থার মধ্যে পড়ে যাবে, ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আই ডু ফিল দ্য সেম ওয়ে। তাই যুদ্ধ দূরে হচ্ছে, মধ্যপ্রাচ্য হচ্ছে বলে যারা মনে করছেন যে আমরা খুব শান্তিতে থাকবো, ব্যাপারটা তেমন না। ওই যুদ্ধের প্রভাব আপনার পকেটে পৌঁছে যাবে, অলরেডি গেছে, আপনার পকেটকে ফাঁকা করে ফেলবে, আপনার জীবনে দারুণ আর্থিক আঘাত তৈরি করবে। সেজন্য যতটুকু পারা যায় আমাদেরকে কেয়ারফুল হতে হবে, আমাদেরকে আমাদের আর্থিক ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে হবে, আমাদের সংযত আচরণ করতে হবে, অপ্রয়োজনীয় খরচকে কাট করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। প্রত্যেকটা সংকট, প্রত্যেকটা ঝামেলা
প্রত্যেকটা এই ধরনের বিপদ, বৈশ্বিক বিপদ আপনাকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু আপনি যদি প্রিপেয়ার থাকেন তাহলে আপনার ক্ষতির পরিমাণ কম হয়। সুতরাং চলুন নিজেকে প্রিপেয়ার করি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।